আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই স্টাডি ইকোনমিক্স বিডি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। শুকর আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে আবারও চলে এসেছি নতুন আরেকটি টপিকস নিয়ে, অর্থাৎ অর্থনীতির ফার্স্ট পেপারের দ্বিতীয় অধ্যায় ভোক্তা উৎপাদকের আচরণে 2025 সালে যে বোর্ড কোয়েশ্চেনগুলো এসেছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো গত ক্লাসে আমি দুইটা বোর্ড নিয়ে অলরেডি আলোচনা করেছি। আমি তোমাদেরকে বলেছি আর কোয়েশ্চেন নিয়ে আমাদের ভয়ের কোনো কারণ নাই, আমি আছি তোমাদের পাশে সর্বদা তোমাদের প্রতিটি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করার জন্য। অর্থাৎ বোর্ড কোয়েশ্চেনে আমাদের কোয়েশ্চেন কতভাবে আসে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা কোয়েশ্চেন নিয়ে কেন ভয় পাবো না, এই কারণেই আমরা অলরেডি জেনে গিয়েছি কি কি কোয়েশ্চেন পরীক্ষায় আসবে। অর্থাৎ আমাদের যদি প্রত্যেক অধ্যায় অনুযায়ী জানা থাকে কোয়েশ্চেন কি আসবে, তাহলে অবশ্যই আমাদের পরীক্ষার হলে এই কোয়েশ্চেন নিয়ে যে একটা ভীতি সৃষ্টি হয় সেটি হবে না। আর এই কারণে আমরা সহজে কোয়েশ্চেনগুলার আনসার করতে পারবো। তো তোমরা যদি মনোযোগের সাথে ক্লাসগুলো করো, আমি আশা করছি তোমাদের এ নিয়ে আর কোনো সমস্যা হবে না। আমি তোমাদের সবসময় ক্লাসে বলি পড়াশোনায় মনোযোগী হও, যদিও তোমাদের কথাগুলো এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হয়, কথাটা বলতে যদিও আমার কষ্ট হচ্ছে। আমি চাই আমার প্রত্যেকটি স্টুডেন্ট পড়াশোনা করুক ভালোভাবে, ভালো একটা রেজাল্ট করুক। আমাকে যখন তোমরা এসে বলো যে ম্যাডাম আমি এ প্লাস পেয়েছি আমি ইকোনমিক্সে, অনেকেই আমার অনেক স্টুডেন্ট আছো যারা বোর্ডের পরীক্ষায় বা এইচএসসি পরীক্ষায় ইকোনমিক্সে এ প্লাস পাও, তো আমার না অনেক ভালো লাগে। তো আমার স্টুডেন্টদের সাথে আমার সম্পর্ক অনেক ভালো, তোমরা সবাই জানো, তোমরা সবাই আমাকে অনেক ভালোবাসো। আমিও তোমাদের জন্য সব সময় চেষ্টা করি ভালোভাবে সাপোর্ট দেওয়ার জন্য। সেই কারণে আমি তোমাদেরকে সব সময় ক্লাসে বলি যে অলওয়েজ আমার দরজা তোমাদের জন্য খোলা। টিফিন পিরিয়ডে হোক, ছুটির পরে হোক, যে কোনো টাইমে তোমরা যদি কোনো সমস্যাগ্রস্ত হও বা সমস্যা পড়ো, তোমরা চলে আসবে আমাদের ডিপার্টমেন্টে। এবং আমি ছাড়াও এখানে আমাদের আরও 3 জন টিচার আছেন, সবাই তোমাদেরকে অর্থনীতি বিষয়ে যে কোনো সমস্যার সমাধান করে দিবেন। তো এছাড়া আমার যারা অনলাইনে আমার অন্য স্টুডেন্ট, অন্য কলেজের স্টুডেন্ট যারা তোমরা ক্লাস করো, তাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা। কারণ একজন শিক্ষক হিসাবে নিজেকে তখনই সার্থক মনে হয় যখন আমার শিক্ষার্থী আমার কাছ থেকে উপকৃত হয়। তো আশা করব তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করবে। তো আজকে আমি যে টপিকসটা দিয়েছি এখানে রাজশাহী বোর্ড 2025-এর কোয়েশ্চেন। আমি বলেছিলাম আমরা যদি 1-2টা বোর্ড আমরা সলভ করে ফেলি তাহলে কোয়েশ্চেনগুলো রিপিট হবে। তো এখন সাধারণত আমরা যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ঢাকা বোর্ডেও এসেছিল, ভারসাম্য দাম ও পরিমাণ। তো কোয়েশ্চেনটা একটু এদিক সেদিক হয়, এছাড়া কিন্তু কিছুই না। তো এইখানে দেখো চাহিদার সমীকরণ দেয়া আছে, যোগান সমীকরণ দেয়া আছে, আমাদেরকে ঘ নাম্বারে বসে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। আমি জানি তোমরা সবাই এটা করতে পারবে, তারপরও আমি আবার তোমাদের জন্য ম্যাথটা করে দিচ্ছি। তো তোমরা প্রথমে দেওয়া আছে দিয়ে উদ্দীপকটা আমাদেরকে উঠাইতে হবে, তারপর আমরা লিখব। আমরা জানি ভারসাম্য অবস্থায় কিউডি ইকুয়াল টু কিউএস। ভারসাম্য অবস্থায় কিউডি ইকুয়াল টু কিউএস। কিউডি এর মান আমরা বসাবো 16 - 4p ইকুয়াল টু কিউএস এর মান হচ্ছে -8 + 4p। তো এখন বলো তো আমাদের কি করতে হবে। আমি বলার আগে অলরেডি তোমরা আমি জানি মাথায় চলে আসছে। আমরা যেহেতু পি এর মান বের করব, পিটাকে আমরা বাম পাশে নিয়ে আসব। তো যদি আমরা পিটাকে বাম পাশে নিয়ে যাই তাহলে এই 16টাকে আমরা ডান পাশে নিয়ে যাব। তো -4p ইকুয়াল টু -8 - 16। তো 4p -8p ইকুয়াল টু 16 আর 8 হচ্ছে 24 -24 বা p ইকুয়াল টু -24 - 8। অতএব p ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম দাম p ইকুয়াল টু 3 × 8 = 24, 3। আমরা দামটা পেয়ে গেলাম p ইকুয়াল টু 3 টাকা। এখন যদি এই p এর মান আমরা যে কোনো একটা সমীকরণে বসাই তাহলে আমরা পেয়ে যাব q এর মান। তো p এর মান
চাহিদা সমীকরণে বসিয়ে পাই কিউডি ইকুয়াল টু 16 মাইনাস 4 ইন্টু পি হচ্ছে 3, 16 মাইনাস 3 4 12 সমান সমান 16 থেকে 12 চলে গেলে 4। তাহলে আমরা কি পেলাম? ভারসাম্য দাম পেয়ে গেলাম। তোমরা সুন্দর করে লিখবে ভারসাম্য দাম পি ইকুয়াল টু 3 টাকা এবং ভারসাম্য পরিমাণ কিউ বা কিউডি বা কিউএস যেটাই লিখো 4 একক। এই হচ্ছে আমাদের 3 মার্কসের কোয়েশ্চেনের আনসার। এখন দেখো 4 মার্কসের কোয়েশ্চেনে বা ঘ নাম্বারে আমাদের কি বলা হয়েছে। এটাও আমি জানি তোমরা সবাই এটা পারবে। আমাদের কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে আসছে, কিন্তু এটাও আমাদের জন্য কোনো কঠিন বিষয় না। চাহিদা সমীকরণ স্থির রেখে, অর্থাৎ এই যে চাহিদা সমীকরণ এটা স্থির থাকবে, স্থির রেখে যোগান সমীকরণ পরিবর্তন হয় যদি এইটা হয় QS1। QS1 কেন দিয়েছে? পরবর্তী যোগান সমীকরণকে নাম দিয়েছে QS1। QS1 ইকুয়াল টু -4 + 4p হলে ভারসাম্য অবস্থার পরিবর্তন ব্যাখ্যা করো। অর্থাৎ যদি যোগান সমীকরণটা পরিবর্তন হয়ে এটা হয় তাহলে কি আদৌ ভারসাম্য অবস্থার পরিবর্তন হবে কিনা? অবশ্যই যে কোনো একটা মানের পরিবর্তন হলেই আমাদের ভারসাম্য অবস্থার পরিবর্তন হয়। তো সেই ক্ষেত্রে পরিবর্তন দেখতে হলে আমাদের কি লাগবে বলো তো? পরিবর্তন দেখতে হলে আগের অবস্থানটা লাগবে। আগের অবস্থান ছাড়া পরের অবস্থানের পরিবর্তন হয়েছে কিনা সেটা আমরা বলতে পারবো না। সেই জন্য গ নাম্বারে যে ম্যাথটা করেছি আমরা পুনরায় সেটা করব। কিন্তু আমি এখানে গ নাম্বারে ম্যাথটা আর করলাম না, অর্থাৎ আগের অবস্থানটা আমি পুরোটা লিখলাম না, শুধু আমি লিখব দামটা আর পরিমাণটা। তো আমরা জানি ভারসাম্য অবস্থায়, আর একটা জিনিস খেয়াল করো, মানটা চেঞ্জ হয়ে গেলেই কিন্তু আমাদের ভারসাম্য অবস্থাটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো আমরা জানি ভারসাম্য অবস্থায় দাম পি ইকুয়াল টু ছিল আমাদের দাম পি ইকুয়াল টু ছিল 3 টাকা এবং পি বার লিখতে পারি যেহেতু ভারসাম্য দাম, এবং পরিমাণ ছিল আমাদের 4 একক। এখন দেখো আমরা যখন ঘ নাম্বারটা করব তখন আমরা কি করতে হবে, যে ভারসাম্য দাম আর পরিমাণ আমরা প্রথমে বের করলাম পুরোটা ম্যাথ করে, তারপরে আমরা লিখব এখন, অর্থাৎ পরবর্তীতে কিউডি ইকুয়াল টু আমার আছে 16 মাইনাস 4p এবং হচ্ছে এখানে লিখতে হবে যে পরবর্তীত নতুন যোগান সমীকরণ, যেহেতু নতুন যোগান সমীকরণটা পরিবর্তন হয়েছে, নতুন যোগান সমীকরণ QS1 ইকুয়াল টু -4 + 4p। আবার আমরা জানি ওই আগের কথাই, আমরা জানি QD ইকুয়াল টু QS, আমরা ভারসাম্য অবস্থায় লিখব, ভারসাম্য অবস্থায় QD ইকুয়াল টু QS। এখন দেখি তো যোগান সমীকরণের পরিবর্তনের কারণে আমাদের ভারসাম্য অবস্থার কোনো পরিবর্তন হয়েছে কিনা। তো যোগান সমীকরণ QD ইকুয়াল টু QS, QD হচ্ছে 16 মাইনাস 4p ইকুয়াল টু QS হচ্ছে -4 + 4p বা -4p - 4p ইকুয়াল টু 16 - 4 বা -8p ইকুয়াল টু -20 বা আমরা যদি p ইকুয়াল টু -20 -8, অতএব p ইকুয়াল টু আমাদের মানটা বের হবে 2.5। দেখো আমাদের যখন যোগান সমীকরণটা পরিবর্তন হয়ে গেল সাথে সাথে কিন্তু আমাদের দামটাও পরিবর্তন হয়ে গেছে। আগে আমাদের দাম ছিল 3 টাকা, এখন যোগান পরিবর্তন হওয়ার কারণে আমাদের দামটা হয়ে গেছে 2.5 টাকা, অর্থাৎ 2.5 টাকা। তো এখন যদি এই পি এর মানটা আমরা আবার
চাহিদা সমীকরণে বসাই, পি এর মান চাহিদা সমীকরণে বসিয়ে পাই কিউডি ইকুয়াল টু 16 মাইনাস 4 ইন্টু 2.5 বা 16 মাইনাস 4 ইন্টু 2.5 আমাদের চলে আসে 10 সমান সমান হচ্ছে 6। এখন দেখো আগে আমার পরিমাণ ছিল 4 একক, আর এখন পরবর্তীতে যোগান সমীকরণ পরিবর্তন হওয়ার কারণে আমার পরিমাণ হয়েছে 6 একক। তাই আমরা লিখতে পারি চাহিদা সমীকরণ স্থির রেখে যোগান সমীকরণ পরিবর্তন হয়ে QS1 ইকুয়াল টু -4 প্লাস 4P হলে ভারসাম্য দাম 3 টাকা থেকে কমে 2.5 হয় এবং ভারসাম্য পরিমাণ 4 থেকে বেড়ে 4 একক থেকে বেড়ে 6 একক হয়। আমরা সাধারণত জানি যখনই আমার দামটা কমে যাবে তখন পরিমাণটা বেড়ে যাবে, আর দামটা যদি বেড়ে যায় পরিমাণটা বেড়ে যাবে। এইভাবেই আমরা এটার আনসার লিখব। তারপরে আমরা দেখব রাজশাহী বোর্ড 2025-এর আরেকটি কোয়েশ্চেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি রাজশাহী বোর্ড 2025 সালের আরেকটি কোয়েশ্চেন চলে আসছে। তো আমি ম্যাডাম তোমাদেরকে যতগুলা টপিকস বলেছিলাম এখান থেকে কিন্তু কোয়েশ্চেনগুলো কমন আসছে, যার কারণে আমি বলছি যে আমরা কোয়েশ্চেন নিয়ে কোনো টেনশন করব না, কোয়েশ্চেন আমাদের জানা আছে। আমরা কনফিডেন্ট নিয়ে যাব যে কোয়েশ্চেন আমি জানি, শুধু আমার কাজ হচ্ছে পরীক্ষার হলে আনসারটা করা। তো দেখো এখানে এক্স দ্রব্যের ভোগের একক দেয়া আছে, প্রান্তিক উপযোগ দেয়া আছে এবং প্রশ্নে বলা হয়েছে গ নাম্বারে মোট উপযোগ রেখা অঙ্কন করো। তো আমরা কি যদি মান দেয়া থাকে আমরা অবশ্যই রেখা অঙ্কন করতে পারি, মান না দেয়া থাকলে আমরা সেটাও পারি, আমাদেরকে আগে মানটা বের করে নিতে হয়। যেহেতু প্রান্তিক উপযোগের মান দেয়া আছে, প্রান্তিক উপযোগের মান থেকেই আমরা মোট উপযোগের মানটা বের করে ফেলতে পারবো। আগে আমরা যে কাজটা করতাম ম্যাক্সিমাম টাইমে আমাদের মোট উপযোগ দেয়া থাকতো, মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগের মানটা বের করতাম এবং তোমরা সবাই সেটা করতে পারো। তো ম্যাডাম বলেছিলাম যদি মোট থেকে প্রান্তিক বের করতে হয় তাহলে প্রথম এককে যা আছে তা সেম রেখে পরে নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ করতে হয়। যদি প্রান্তিক মান আমরা বিয়োগ করে বের করি সেই ক্ষেত্রে মোট মান অবশ্যই আমরা যোগ করে বের করব। তাহলে চলো দেখি আমরা কত সহজভাবে কোয়েশ্চেনটার আনসার আমরা করতে পারি। তো এখানে আমরা একটা ছক আর একটা ছক মানে ঘর করব, মোট উপযোগ লিখব। এটা অনেক সহজ, তোমরা সবাই আমার জানা মতে যারা ক্লাস করো সবাই এটা করা সম্ভব। 15 ইউটিল প্রথম এককের ক্ষেত্রে মোট প্রান্তিক গড় সবই সমান হয়, মোট 15 ইউটিল। আচ্ছা, তারপরে আমরা যে কাজটা করি আমরা এই যে মোটের সাথে প্রথম মোটের সাথে দ্বিতীয় প্রান্তিকের যোগ করি। 15 আর 10 হচ্ছে 25, তারপরে 25 আর 5 হচ্ছে 30, তারপরে 30 আর 0 হচ্ছে 30, 30 আর -5 হচ্ছে 25। আমরা পেয়ে গেলাম মোট উপযোগ। আর যদি আমাদের মান দেয়া থাকে তাহলে তো আরও সহজ হয়ে গেল। তো মানটা বের করার পরে চিত্র অঙ্কন করা আমরা সবাই পারি। আমাদেরকে সিস্টেম ফলো করে ম্যাডাম তোমাদেরকে বলেছিলাম যে যা অঙ্কন করতে বলে তা সবসময় লম্বককে হয়। যে কনফিউশনে আমরা সবসময় ভুগি যে আমরা ভূমিহককে কী মান ধরবো, লম্বককে কী মান ধরবো, আর এই কনফিউশনে ভুগতে ভুগতে আমার 5 মিনিট 10 মিনিট টাইম চলে যায়। অনেক সময় তোমরা কি করো, এই 5 মিনিট টাইম ওয়েস্ট করার পরেও আমরা ভুল করে ফেলি, ভূমিহককে লম্বকের মান ধরে ফেলি, লম্বককে ভূমিহকের মান ধরে ফেলি। তো উপযোগ উৎপাদনের ক্ষেত্রে যা অঙ্কন করতে বলবে তা সবসময় লম্বককে হয়। তাইলে যেহেতু মোট উপযোগ রেখা অঙ্কন করতে বলেছে আমরা মোট উপযোগটা লম্বককে নিব এবং অন্য মানটা অর্থাৎ ভোগের এককটা আমরা ভূমিহককে বসাবো। এখন দেখো আমি ডিটেলসে বলবো না, আমাদের চিত্র অঙ্কনের সিস্টেম আমাদের সবারই জানা আছে এবং আমার ক্লাসগুলোতেও করানো আছে। এখন আমরা মোট উপযোগের সর্বোচ্চ মান হচ্ছে 30, আমি 5 করে গ্যাপ নিতে পারি, 5, 10, 15, 20,
25, 30, 5, 10, 15, 20, 25, 30। আর ভূমি অক্ষে হচ্ছে 5 একক পর্যন্ত, 1, 2, 3, 4, 5, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। এখন দেখো প্রথম একক ভুগের ক্ষেত্রে মোট উপযোগ হচ্ছে 15। প্রথমে 15, এটাকে এ বিন্দু দিলাম, সাথে সাথে আমরা বিন্দুটা দিয়ে দিব। দ্বিতীয়তে হচ্ছে 25, এটাকে আমরা দিলাম বি বিন্দু। তৃতীয় হচ্ছে 30, আচ্ছা এখানে একটু মুছে ফেললাম আমি। তৃতীয়তে 30, এটা হচ্ছে সি বিন্দু। চতুর্থতে আবার আমাদের 30, এটা হচ্ছে ডি বিন্দু। এবং পঞ্চমে হচ্ছে 25, এটা হচ্ছে ই বিন্দু। এখন এই এ, বি, সি, ডি ও ই বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় সেটি উদ্দীপকতে অঙ্কিত মোট উপযোগ রেখা, টোটাল ইউটিলিটি। আমরা এটাকে সংজ্ঞাটা, আমরা এই চিত্রটাকে বর্ণনা এভাবে দিতে পারি। আমরা বলছি একটা চিত্র আমরা বর্ণনা শিখব, সব চিত্র আমরা একই অঙ্ককে বর্ণনা দিব। উপরের চিত্রে অ-এক্স ভূমি অক্ষে ভুগের একক এবং ওয়াই লম্ব অক্ষে মোট উপযোগ ধরা হয়েছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম একক দ্রব্য ভোগের ফলে মোট উপযোগ যথাক্রমে 15, 25, 30, 30 ও 25 হয়, যা এ, বি, সি, ডি ও ই বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন এই এ, বি, সি, ডি ও ই বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় সেটি উদ্দীপকতে অঙ্কিত মোট উপযোগ রেখা। এই হচ্ছে আমাদের ঘ নাম্বারের আনসার। এবং ঘতে বলা হয়েছে উদ্দীপকের আলোকে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। কিন্তু যেহেতু এখানে চিত্রের সাহায্যে ব্যাখ্যা বলে নাই, সেই ক্ষেত্রে আমরা চিত্রতে যাব না। প্রথমে আমরা মোট উপযোগের সংজ্ঞা লিখব, তারপরে আমরা প্রান্তিক উপযোগের সংজ্ঞা লিখব। লিখার পরে বা আমরা এটাও করতে পারি, দেওয়া আছে দিয়ে আমরা 4টা উঠাবো। 4টা উঠানোর পরে এখানে তো মুটও বের করতে হবে। আমি মুছে ফেললাম চিত্রটা। মুটটা বের করে দেওয়া আছে দিয়ে আমরা 4টা উঠালাম। তারপরে আমরা লিখব মোট উপযোগের সংজ্ঞা, প্রান্তিক উপযোগের সংজ্ঞা। তারপর বলবো যে নিম্নে উপরের সূচির সাহায্যে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক ব্যাখ্যা করা হলো। এটা আমার আগের ক্লাসে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে যে আমি ক্লাস করেছিলাম, ওইখানে সুন্দরভাবে আলোচনা করা আছে। তারপরও আমি আবারও বলছি, আমরা 1, 2, 3, 4টা পয়েন্টে আমরা আনসারটা শেষ করব। যে প্রাথমিক পর্যায়ে আমরা যখন প্রথমে বুক করি, প্রাথমিক পর্যায়ে ভুগের প্রাথমিক পর্যায়ে মোট উপযোগ প্রান্তিক উপযোগ পরস্পর সমান থাকে, অর্থাৎ একই থাকে, অর্থাৎ 15 ইউটিল। বা আমরা এইভাবেও শুরু করতে পারি যে প্রাথমিক ক্ষেত্রে, অর্থাৎ আমরা যখন ভোগ করি কোনো দ্রব্য, সেই ক্ষেত্রে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ সমান থাকবে। আমরা এটা এভাবেও আলোচনা করতে পারি যে প্রথম একক দ্রব্য ভোগের ফলে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ পরস্পর সমান, অর্থাৎ 15 ইউটিল। তারপরে আমরা বলতে পারি দ্রব্য ভোগের একক যতই বাড়বে মোট উপযোগও বাড়বে, কিন্তু ক্রমরমসমান হারে, এবং প্রান্তিক উপযোগ কমে যাবে। অর্থাৎ দ্রব্যভোগের একক আমরা যতই বাড়াবো মোট উপযোগটা কি বাড়বে, সেটা ক্রমরসমান হারে, অর্থাৎ আস্তে আস্তে, কিন্তু প্রান্তিক উপযোগ কমে যাবে। তারপরে ভোগের পরিমাণ আরও বাড়ালে মোট উপযোগ সর্বোচ্চ হয়, কিন্তু প্রান্তিক উপযোগ শূন্য হয়। অর্থাৎ চতুর্থ একক দ্রব্য ভোগের ফলে মোট উপযোগ সর্বোচ্চ এবং প্রান্তিক উপযোগ শূন্য। তারপরে যদি আমরা ভোগের পরিমাণ আরও বাড়াই তাহলে মোট উপযোগ কমে যাবে এবং প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়ে যাবে। অর্থাৎ চিত্রর কথা যদি আমরা না বলে প্রশ্নে, আমরা চিত্রে ছাড়াও আমরা ব্যাখ্যা দিতে পারবো, চিত্র সহও দিতে পারবো। আর স্পেসিফিক যদি চিত্রের সহ ব্যাখ্যা বলে, সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই চিত্র অঙ্কন করে ব্যাখ্যা দিতে হবে। তো আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবারও আমি তোমাদের সামনে চলে আসবো নতুন একটি বোর্ডের সলিউশন নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।